ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি, যেখানে আমরা ডিসকাশন করি ডাব্লিউবিসিএস যে ডেসক্রিপটিভ প্যাটার্নের কোশ্চেন সেগুলো নিয়ে। আজকে চলে এসেছি তোমাদের পলিটি ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে, একদম কনসেপচুয়াল ক্লাস হতে চলেছে। এই যে কোশ্চেনগুলো বা এই যে ভিডিওগুলো আসতে চলেছে বা আসছে তোমাদের কাছে, এগুলো কিন্তু সামনে 2025-এর ডেসক্রিপটিভ ডাব্লিউবিসিএস কে টার্গেট করে তৈরি করা হচ্ছে। ওকে, যাদের এই ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা করে লাইক এবং শেয়ার করবে, এবং যদি এই ভিডিওটা তোমার কাছে প্রথম হয়ে থাকে এবং তুমি একজন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হয়ে থাকো, অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এইটুকু গ্যারান্টি দিচ্ছি, কিছু না কিছু ইনসাইট তুমি পেয়ে যাবে। তারপরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চলো আজকের কোশ্চেনে যাচ্ছি। আজকের কোশ্চেনটা কি সেটা নিয়ে আলোচনা করি। বলছে, while the national political parties in India favor centralization, the regional parties in favor the state autonomy. এই কথাটার মানে কি বলতে চাইছে এটার উপরে কমেন্ট করতে বলেছে, 250 ওয়ার্ডে লিখতে বলেছে, 15 মার্কসের কোশ্চেন। এইরকম কোশ্চেনই কিন্তু এবছর থেকে পরীক্ষায় আসতে চলেছে। ওকে, সেইভাবে প্রিপারেশন নাও। যারা ডেসক্রিপটিভ প্যাটার্নের প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে প্রিপারেশন নাও। তো চলো কি বিষয় আলোচনা করতে বলেছে। বলেছে যে যেখানে ন্যাশনাল যে সমস্ত পার্টি রয়েছে, ঠিক আছে, তারা কিসের সেন্ট্রালাইজেশন, তাদের কাঠামোটা হচ্ছে সেন্ট্রাল কাঠামো উপরে ভিত্তি করে উঠছে, এবং রিজিওনাল পার্টি রিজন বেসড যে সিস্টেম রয়েছে সেটাকে ফোকাস করছে। কেন করছে বা কি জন্য করছে এটাই জানতে চেয়েছে। দেখো এটাকে আমরা কি লিখবো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে স্ট্রাকচার এটা হচ্ছে কোয়াসি ফেডারেল ইন স্ট্রাকচার। কোয়াসি ফেডারেল ইন স্ট্রাকচার মানে কি? কোয়াসি ফেডারেল মানে কি? কোয়াসি ফেডারেল স্ট্রাকচার মানে আমাদের দেশে যাই কিছু হোক না কেন, যে সমস্ত কিছু আইন প্রণয়ন হোক না কেন, আমাদের দেশে কোয়াসি ফেডারেল স্ট্রাকচার হওয়ার জন্য সেন্ট্রালের দিকে আইন প্রণয়ন করার ক্ষমতা অনেকাংশে বেশি রয়েছে। এটাই বলার চেষ্টা করে কোয়াসি ফেডারেলের মাধ্যমে, ঠিক আছে। এবং ফেডারেল স্ট্রাকচার থাকাতে, ইন্ডিয়াতে তো ফেডারেল স্ট্রাকচার রয়েছে, কোয়াসি ফেডারেল তো এটা আমরা বললাম। কোয়াসি ফেডারেল মানে কি? ফেডারেল স্ট্রাকচার ইন্ডিয়াতে রয়েছে মানে স্টেট গভর্নমেন্ট তার কথা ভাবতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট তার কথা ভাবতে পারে। যেমন আমরা স্টেট লিস্ট, ঠিক আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, ঠিক আছে। তারপরে আমরা কি জানি, কনকারেন্ট লিস্ট, ঠিক আছে, এগুলো তো আমরা জানি। এগুলো যে লিস্টগুলো রয়েছে এগুলোতে যে যার মতো আইন তৈরি করে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে সেন্ট্রালের যে সমস্ত বা ন্যাশনাল যে সমস্ত পার্টি রয়েছে তাদের যে আইন প্রণয়ন, সেই আইন প্রণয়নটা হয় সেন্ট্রালাইজেশন কাঠামোর উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং স্টেট পার্টিতে দেখা যায় স্টেট বা রিজিয়নাল যে সিস্টেম বা স্টেট অটোনমি সেটাকে প্রাধান্য দেওয়া হয়। এটা আমরা ইন্ট্রোডাকশনে লিখবো এবং কেন দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা করব। চলো কেন দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা করা যাক। আলোচনা শুরু করছি রিজন বলে, ঠিক আছে। কিসের রিজন? ফার্স্টে আমি আলোচনা করব যে সেন্ট্রালের যে সমস্ত ন্যাশনাল পার্টি থাকে, যারা ন্যাশনাল পার্টি থাকে তাদেরকে নিয়ে আমি আলোচনা শুরু করব যে ন্যাশনাল পার্টি কেন তাদের আইন প্রণয়ন সাধারণত সেন্ট্রালাইজেশন স্ট্রাকচারে করতে চায়। তার জন্য সবার আগে আমাদেরকে যে পয়েন্টটা লিখতে হবে সেটা হচ্ছে ব্রডার পার্সপেক্টিভ। বর্ডার পার্সপেক্টিভ, ঠিক আছে। এর মানে কি, যে কোনো আইন প্রণয়ন করার ক্ষেত্রে সেন্ট্রাল মানে কি, পিএম। মনে করো পিএম নরেন্দ্র মোদী। পিএম নরেন্দ্র মোদী কি কোন একটা রাজ্যের পিএম? অ্যান্সার না, পিএম নরেন্দ্র মোদী সারা ভারতের পিএম। তাহলে পিএম নরেন্দ্র মোদী বলতে আমরা বলছি সারা ভারতের। তাহলে যখন একটা ব্রডার পার্সপেক্টিভ বলছি, বর্ডার পার্সপেক্টিভে আমরা বলছি সেই আইনটা যেন সারা ভারতের জন্য হয়, কোনো একটা নির্দিষ্ট জায়গার জন্য হয় না। আমাদের পার্লামেন্ট তো দিল্লিতে অবস্থিত, কিন্তু আইনটা প্রণয়ন কি শুধু দিল্লির জন্য হয়, দিল্লি ইউনিয়ন টেরিটরির জন্য হয় না। আইন প্রণয়ন হচ্ছে সারা ভারতের জন্য। তাই লার্জার পার্সপেক্টিভে বা ব্রডার পার্সপেক্টিভে সেন্ট্রাল এই কাঠামোটাকে ভাবতে শুরু করে, যে যাতে সমস্ত দেশের মানুষের এই আইনটা বানালে উপকার হয় এবং সমস্ত দেশের মানুষ এই আইনটা সুযোগ সুবিধা ভোগ করতে পারে, ঠিক আছে। তাহলে তার একটা এক্সাম্পল দিতে হবে যে কি রকম আইন আমি এখানে বলতে চাইছি। সবার আগে বলতে চাইছি জিএসটি। আচ্ছা, এই যে জিএসটির কথা বললাম, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এই যে আইনটা এসেছিল, এই আইনটা এসে কাকে অপসারিত করে? ভ্যাটকে অপসারিত করে। ভ্যাট থাকাতে আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্যাক্স পড়তো, এখন জিএসটি থাকার ক্ষেত্রে সারা ভারতে কিন্তু একটা ইউনিফর্ম সিস্টেম এসছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো যে সেন্ট্রালে বা ন্যাশনাল পার্টি যে আইন প্রণয়ন করে সেই প্রণয়ন করার ক্ষেত্রে তারা কয়েকটা জিনিসকে প্রাধান্য দেয়। এক হচ্ছে স্টেবিলিটি, দুই হচ্ছে ইউনিফর্মিটি, ঠিক আছে। এই জিনিসগুলোকে প্রভাবিত হয়। স্টেবিলিটি মানে কি? স্টেবিলিটি মানে সব জায়গায় যাতে সমানভাবে স্টেবল থাকে জিনিসটা। ইউনিফর্মিটি মানে কি? সবাই তার সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং সারা মানুষের জন্য, সারা দেশের মানুষের জন্য সেই সুযোগ সুবিধা, ঠিক আছে। তো এটাই বলার চেষ্টা করছে। তো জিএসটি হচ্ছে একটা প্রাইম এক্সাম্পল। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে এনইপি। এনইপি
2020-র কথা আমি বলতে চাইছি, বা যে কোনো এনইপির কথা বলতে পারো, আমি এখানে এনইপি 2020-র কথা বলতে চাইছি। এনইপি বলতে কি, ন্যাশনাল এডুকেশনাল পলিসি। এই পলিসি ইমপ্লিমেন্ট, যদিও এডুকেশন কোথায় রয়েছে কনকারেন্ট লিস্টে, কিন্তু এনইপি আনার মাধ্যমে সরকার কি করতে চেয়েছে, সরকার করতে চেয়েছে যে এই যে আইন প্রণয়নটা, এটা সারা ভারতে প্রণয়ন করতে চেয়েছে। সারা ভারতে যে এডুকেশনাল ডেভেলপমেন্ট হওয়ার কথা, সেটাকে কিন্তু সরকার বলছে। ওকে, তাহলে এই পার্সপেক্টিভটা আমাদেরকে ভাবতে হবে যে সারা ভারতের যে স্টুডেন্ট রয়েছে, তারা যাতে ন্যাশনাল এডুকেশন পলিসির যে মানে কোয়ালিটি রয়েছে বা তার যে ফিচার্স রয়েছে, সেটা যাতে গ্রহণ করতে পারে, সেই জন্য কিন্তু এটা বলেছে বা ব্রডার পার্সপেক্টিভে ভাবা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইউনিফর্মিটি ইন গভর্নেন্স। দ্বিতীয় হচ্ছে ইউনিফর্মিটি ইন গভর্নেন্স। ইউনিফর্মিটি ইন গভর্নেন্স বলতে কি, কোনো একটা আইন তৈরি করলো, মনে করো আইন তৈরি করলো প্লেস এ তে, এবং সেই আইনটা আস্তে আস্তে গিয়ে পৌঁছলো প্লেস বি, প্লেস সি, প্লেস ডি, বিভিন্ন জায়গায়। তাহলে এই প্রত্যেকটা জায়গায় যখন গিয়ে আইনটা গিয়ে পৌঁছবে, সেই আইনটা তো একই সেম থাকা দরকার, প্রত্যেকটা মানুষ এর সুযোগ সুবিধা পাওয়া দরকার, সেই জিনিসটা যাতে পায়, এইখানে যাতে স্টেবিলিটি থাকে, সেই জন্য ঠিক আছে সরকার এটা চেষ্টা করে। ঠিক আছে, বা ন্যাশনাল পার্টি চেষ্টা করে তার যে থিমগুলো হবে, তার যে স্কিমগুলো হবে, বা তার যে মানে মানে পলিসি মেকিং গুলো হবে, সেগুলো যেন সারা মানুষের কাছে, সারা দেশের মানুষের কাছে পৌঁছয়। ঠিক আছে, বোঝা গেল এই অবধি? 3 হচ্ছে কি, কনসলিডেশন অফ পাওয়ার। কনসলিডেশন অফ পাওয়ার, এটার মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করছে? কনসলিডেশন অফ পাওয়ার বলতে কি বোঝানোর চেষ্টা করছে, এক হচ্ছে তাদের মানে ন্যাশনাল পার্টি যখন কোনো একটা পলিসি তৈরি করে, তারা পলিসি তৈরি করতে, তারা যদি একটা স্টেটের, মনে করো একটা দেশের জন্য পলিসি তৈরি করছে, একরকম পলিসি তৈরি করলো, একটা দেশের জন্য একরকম পলিসি তৈরি করলো। এবার সেটা যদি আমি যদি স্টেট হিসাবে বলি, বর্তমানে ভারতে কটা স্টেট, কটা কেন্দ্রশাসিত অঞ্চল? আগে ছিল 28টা স্টেট, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, এখন হয়ে গেছে কিন্তু 29 ঠিক আছে, এখন হয়ে গেছে 29। জম্মু কাশ্মীর স্টেট হয়ে গেছে। তো এই যে স্টেট হয়ে যাওয়াতে, স্টেটের জন্য তাহলে 29টা স্টেটের জন্য কি আমি 29টা পলিসি তৈরি করব? এটা একটা পলিসি। এরকম ভাবে কি আমি 29টা স্টেটের জন্য 29টা পলিসি তৈরি করব? একবার ভাবো, অ্যান্সার না। তাহলে তারা যদি একটা পলিসি তৈরি করে এবং সেই পলিসিটা ইউনিফর্ম হয়, সেই পলিসিটা স্টেবল বানানোর চেষ্টা করে, অবশ্যই তাহলে কনসলিডেশন অফ পাওয়ার মানে তারা কম রিসোর্স ইউজ করে, মিনিমাম গভর্নমেন্ট ইউজ করে ম্যাক্সিমাম গভর্নেন্স করতে পারবে। তাহলে এক হচ্ছে সেন্ট্রাল যে এই মানে ন্যাশনাল পার্টি যেটা করে, সেটা হচ্ছে কিসের সুবিধা করে? এক হচ্ছে পলিসি মেকিং এর সুবিধা করে, পলিসি মেকিং এ সুবিধা করে। ঠিক আছে, 2 হচ্ছে কি, রিসোর্স অ্যালোকেশনের সুবিধা করে, রিসোর্স অ্যালোকেশনের সুবিধা করে। রিসোর্স অ্যালোকেশন বলতে কি, মনে করো আজকে কোনো একটা বড় রাজ্য আছে, কোনো একটা ছোট রাজ্য আছে, পলিসিটা সেম পলিসি, এগুলো প্রত্যেকটা সেম পলিসি, সেম পলিসির জন্য কোন জায়গায় কতটা খরচ হবে সেটা সহজেই বের করে নেওয়া যাবে। কিন্তু পলিসি যদি আলাদা আলাদা হয়, একটা পলিসি, এডুকেশন পলিসি বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন রকম হয়, তাহলে কি সেটা সুবিধা হবে? না, সুবিধা হবে না। রিসোর্স অ্যালোকেশন সুবিধা হবে না, পলিসি মেকিং সুবিধা হবে না, এক কথা গভর্নেন্স বা ইমপ্লিমেন্টেশন কোনোটাই সুবিধা হবে না। এই সমস্ত কারণের জন্য ন্যাশনাল পার্টি যারা মানে পলিসি বানায়, তাদের পলিসিটা সেন্ট্রালাইজ হয় বা সমস্ত মানুষের জন্য হয়। সেন্ট্রালাইজ বলতে কেন্দ্রের দিকে মানে একটা ঘেঁষা নয়, সেন্ট্রালাইজ বলতে বোঝানো হচ্ছে তাদের পলিসিগুলো সারা মানুষের জন্য হয়। ঠিক আছে, কিন্তু রিজিওনাল পার্টির পলিসি কি রকম হয়? রিজিওনাল পার্টির পলিসি, এবার আমরা আলোচনা করছি রিজিওনাল পার্টির পলিসি। রিজিওনাল পার্টি বলতে কি? রিজিওনাল পার্টি বলতে সেই পার্টিটা কোথায় রয়েছে? সেই পার্টিটা কোনো না কোনো স্টেট ওরিয়েন্টেড। তাহলে সেই স্টেট বলতে সবার আগে আমাদের কি মনে রাখতে হবে? প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি, স্টেটের ভেতরে কি রয়েছে? ডিভিশন, কালচারাল, কালচারাল, ওকে, লিঙ্গুয়াস্টিক, প্রত্যেকটা ডিভিশন রয়েছে তো স্টেটের মধ্যে। তাহলে এই প্রত্যেকটা ডিভিশন থাকার জন্য স্টেট গভর্নমেন্ট বা স্টেটের যখন পলিসি মেকিং হয়, সেটা কি দেশের জন্য হবে? মনে করো কোনো একটা দেশে, কোনো একটা রাজ্যে এ ভাষায় কথা বলে, অন্য একটা রাজ্য বি ভাষায় কথা বলে, অন্য একটা রাজ্য সি ভাষায় কথা বলে, আর সারা দেশের মনে করো বেশিরভাগ মানুষ ডি ভাষায় কথা বলে। এ ভাষায় যারা কথা বলে, ঠিক আছে, তারা কি চাইবে কোনোভাবে ডি ভাষাটা তাদের কাছে আসুক? বা তারা যে রুলটা বানাবে, তারা যে পলিসিটা বানাবে,
সেই পলিসিটাও কি কোনোভাবে বিসি বা ডি এর মধ্যে সম্প্রচারিত হবে না? সম্প্রচারিত হবে না। তাহলে তাদের যে পলিসি হবে সেটা স্টেট ওরিয়েন্টেড বা স্টেট অটোনমির উপর বেস করে। ওকে, লিঙ্গুইস্টিক এবং কালচারাল ডাইভার্সিটি ইন্ডিয়াতে আছে বলে রিজিওনাল পার্টির যে সমস্ত পলিসি হয় সেগুলো স্টেট ওরিয়েন্টেড বা স্টেটের উপরে ভিত্তি করে লিঙ্গুইস্টিক এবং কালচারাল ডাইভার্সিটির উপরে ভিত্তি করে লক্ষ্য করা যায়। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার বলতে কি বোঝানো হচ্ছে? স্টেট যে সমস্ত পার্টি রয়েছে তারা কি আর্গু করে? তারা আর্গু করে যদি পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ হয় তাহলে আরো ভালোভাবে এফিসিয়েন্টলি তারা কাজ করতে পারবে। মানে কোনো একটা পাওয়ার মনে করো সেন্ট্রাল থেকে তৈরি হচ্ছে, সেই পাওয়ারটা যদি ডিসেন্ট্রালাইজ হয়, মানে সেন্ট্রালাইজ ভাবে কোনোভাবে কাঠামো থাকবে না, ডিসেন্ট্রালাইজ হয় সম্পূর্ণ, যার যেটা দরকার তাকে সেটা দিচ্ছি, সেটা যদি হয় তাহলে সুবিধা হবে। এটা অনেকাংশে প্রত্যেক পার্টির বা এটা পলিটিক্যাল পার্টির চ্যাপ্টার থেকে কোশ্চেনটা এসছে। প্রত্যেক পার্টির একটা নির্দিষ্ট মানে ডিরেকশন থাকে, সেই ডিরেকশনের কথাই বলা হচ্ছে। তার ডিসেন্ট্রালাইজ মানে যে কাঠামো বা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার সেদিকে কিন্তু তারা ফোকাস করে। 3 নম্বর কি বলছে? 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড রিপ্রেজেন্টেশন। পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড রিপ্রেজেন্টেশন। পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড রিপ্রেজেন্টেশন বলতে, পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড রিপ্রেজেন্টেশন বলতে এটাই বোঝাতে চাইছে, মনে করো কোনো একটা কনস্টিটিউয়েন্সি রয়েছে এ কনস্টিটিউয়েন্সিতে কি দরকার বা কোন জিনিসটা দরকার সেটা সেন্ট্রাল কি করে বুঝবে? সেই জিনিসটাকে সেন্ট্রাল কি করে বুঝবে? সেটাকে যদি ডিসেন্ট্রালাইজ হয়, ঠিক আছে, এবং সেখানকার মানুষের যদি প্রপার রিপ্রেজেন্টেশন থাকে তাহলেই বুঝতে পারবে। এটা রিজিয়নাল পার্টির কথা, আমার কথা নয়, কিন্তু এটা রিজিয়নাল পার্টির কথা। কোনো একটা জায়গায় কি সমস্যা সেটা ডিসেন্ট্রালাইজ হলে সেখানকার মানুষ বুঝতে পারবে, এবং তাই তাদের যে সমস্ত প্ল্যান বা তাদের যে সমস্ত পলিসি সেগুলো সাধারণত দেখা যায় লিঙ্গুইস্টিক কালচারাল বেসিক বা এর উপরে ভিত্তি করে, বা দেখা যায় যে তাদের এরিয়ার উপরে ভিত্তি করে ডিসেন্ট্রালাইজ কাঠামোর উপরে ভিত্তি করে, বা পলিটিক্যাল পাওয়ার এবং রিপ্রেজেন্টেশন সেখানে কি রিপ্রেজেন্টেশন রয়েছে তার উপরে ভিত্তি করে, ঠিক আছে। কিন্তু সেন্ট্রালাইজ যে ন্যাশনাল পার্টি যেগুলো রয়েছে তাদের যে সমস্ত পলিসি মেকিং রয়েছে সেই সমস্ত পলিসি মেকিং কিন্তু দেখা যায় সারা ভারতের যে সমস্ত রুল চলবে বা সারা ভারতের সমস্ত মানুষের জন্য যে আইন চলবে, সবাই যাতে সেই আইনের সুযোগ সুবিধা পায় তার জন্য। ওকে, এই হলো পুরো এই কোশ্চেনটা অ্যানালিসিস, পুরো কোশ্চেনটাকে যেভাবে লিখতে হবে। আচ্ছা, তোমাদের জন্য বলে রাখি, এই যে কোশ্চেনগুলো অ্যানালিসিস আমরা শুরু করেছি এর পিডিএফও আমরা দেওয়া শুরু করব, খুব রিসেন্টলি এর পিডিএফ দেওয়া শুরু করব। কিভাবে পিডিএফ দেবো, কোথায় পিডিএফ পাবে, সমস্ত কিছু জানানো হবে আস্তে আস্তে। পরের সপ্তাহে নেক্সট উইক থেকে আমরা পিডিএফ এর ব্যাপারে আলোচনা করব। পিডিএফ এর ব্যাপারে আমাদের কাজ চলছে, যাতে পিডিএফটাও তোমরা আস্তে আস্তে পেয়ে যাও তার ব্যবস্থা কিন্তু আমরা করব। আচ্ছা, পিডিএফ পাওয়ার জন্য বা আর কি এই সমস্ত ফুল ইনফরমেশনের জন্য তোমাদের কি করতে হবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটাতে জয়েন করে যাও, ঠিক আছে। ইমিডিয়েট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, টেলিগ্রামে সার্চ করো দা ওয়ে অফ সাকসেস বলে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে যেতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট কি আমাদের একটা ফ্রি ব্যাচ শুরু হয়েছে। ফ্রি ব্যাচ যেটা চলছে, ফ্রি ব্যাচে সন্ধ্যেবেলা করে লাইভ ক্লাস হয়, সন্ধ্যেবেলা করে লাইভ ক্লাস। যদি ফ্রি ব্যাচের ক্লাস না দেখে থাকো এখনো পর্যন্ত টিল নাও, যদি তোমার দেখা না হয়ে থাকে ফ্রি ব্যাচের ক্লাস, ফ্রি ব্যাচের যে মহাসংগ্রাম চলছে যেটা ফোকাস করছে ডাব্লিউবিসিএস এক্সামকে, যেটা ফোকাস করছে ডাব্লিউবিপি এক্সামকে, ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবল দুটোকেই, ঠিক আছে, যেটা ফোকাস করছে এসএসসির সমস্ত এক্সামকে, ঠিক আছে, যেটা ফোকাস করছে আর্মির সমস্ত এক্সামকে, এই এক্সামগুলোকে ফোকাস করে কিন্তু এই যে কোর্সটা বা এই যে ফ্রি ক্লাসটা এটা চলছে। একবার দেখে এসো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা লাইভে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। আর যদি এই ভিডিওটা সবার প্রথম তুমি দেখে থাকো, মানে সবার প্রথম বলতে চাইছি এই ভিডিওটা আর এর আগে কখনো যদি আমাদের ভিডিও না দেখে থাকো এবং এই ভিডিওটা এখনো পর্যন্ত তুমি যদি দেখে থাকছো, অবশ্যই তোমার ইন্টারেস্ট আছে ডাব্লিউবিসিএস এক্সামকে নিয়ে এবং ইউ আর এ সিরিয়াস ক্যান্ডিডেট, এটা একদমই অস্বীকার করার কিছু নেই। এবং তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক এবং শেয়ার করবে। আমরা খুব শীঘ্রই চেষ্টা করছি আরো অনেক টিচারকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত করার, যাতে এই চ্যানেলের মাধ্যমে অনেক স্টুডেন্ট অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে পারে। তার জন্য কি দরকার? তার জন্য একটা জিনিসই দরকার, তোমরা যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকেই এটা করতে হবে। প্রত্যেকে চেষ্টা করো 2 থেকে 3 জনকে নিউ সাবস্ক্রাইবারকে এই চ্যানেলের সঙ্গে অ্যাড করার। তোমাদের ক্যাপাবিলিটিতে এই চ্যানেলে 2 থেকে 3 জন করে প্রত্যেকে সাবস্ক্রিপশন নতুন অ্যাড করা। ওকে, এটা তোমাদের কাছে অনুরোধ আমাদের। কেন অনুরোধ? কারণ এই চ্যানেলের রিচ যত বাড়বে আমরা আরো ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো। খুব রিসেন্টলি আমরা ম্যাথের ক্লাস শুরু করছি, তারপরে আমাদের শুরু হবে ইউপিএসসি প্যাটার্নের যে এমসিকিউ কোশ্চেন, সেগুলো প্রপার অ্যানালিসিস একদম
ওয়ান স্টপ সলিউশন আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এখান থেকে ভিডিও দেখলে তোমাকে আর কোনো কিচ্ছু ফলো করতে হবে না, জাস্ট বাড়িতে পড়তে হবে, ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না, রিভাইজ রিভাইজ এন্ড রিভাইজ। আমি এই ফর্মুলাতে বিশ্বাস করি, আমার ফর্মুলা একটাই, আর আর আর। এই আর এই ফর্মুলাতে তুমি যদি চলো অবশ্যই তুমি সাকসেস পাবে, এবং সেই দায়িত্বটা আমরা সবাই নিয়ে চলবো, যাতে তুমি কম প্রিপারেশন নিয়ে কম পড়ে কিভাবে সাকসেস পেতে পারো। আমি তোমাকে এটা বলবো না 100টা বই পড়ো, 10টা বই পড়ো, সারাদিনে 10 ঘন্টা 12 ঘন্টা পড়ো, এটা কেউ পড়তে পারে না। সারাদিনে 8 ঘন্টা 7 ঘন্টা সবাই প্রথমে প্রথমে পড়ে, তারপরে সবাই গিয়ে 5 থেকে 6 ঘন্টায় নেমে আসে। এটা কোনো বড় ব্যাপার না। তুমি যদি 5 থেকে 6 ঘন্টা পড়ছো, সেটা পড়ে কিভাবে তুমি ডাব্লিউবিসিএস পাবে, তার জন্য তোমার দরকার স্মার্ট স্টাডি করতে হবে, এবং তার জন্য কিন্তু তোমাকে এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে হবে। আমরা চেষ্টা করছি যে ভালোভাবে তোমাদেরকে এই জিনিসগুলো বোঝানোর, এই জিনিসগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। ওকে, তো আর বেশি কিছু আমি বলবো না, তোমাদের কাছে এটুকুই বলবো, যদি এই চ্যানেলটাকে পারো আরো বন্ধু বান্ধব আরো গ্রুপে শেয়ার করে দাও, 2-3 জন নতুন সাবস্ক্রাইবারকে প্রত্যেকে অ্যাড করাও, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে এই চ্যানেলের ভিডিও আরো মানুষের কাছে পৌঁছবে, এবং আমরা অনেক টিচারের সঙ্গে কথা বলতে পারবো যারা ফ্রিতে পড়াতে চাইছে। একদমই ফ্রি ব্যাচ আসবে, ফ্রি ব্যাচের মাধ্যমে তোমাদের ফুল প্রিপারেশন হবে। চলো আজ এই অবধি, তোমাদের সঙ্গে নেক্সট দিন ইকোনমি ক্লাসে আবার দেখা হবে। ইকোনমির একটা ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে আসবো নেক্সট দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে সকালবেলা। প্রত্যেকে কিন্তু এই যে ভিডিওটা আসছে এটার অপেক্ষায় থাকবে, এবং সন্ধ্যেবেলা লাইভ ক্লাসের অপেক্ষায় থাকবে। আজ এই অবধি, থ্যাংক ইউ, নেক্সট দিন আবার দেখা হচ্ছে।